আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশের জামাত ইসলামকে কখনোই বাংলাদেশের শত্রু মনে করি না। এটার মেন কারণ হচ্ছে আমি একজন বিএনপির কর্মী হয়ে একজন দেশপ্রেমিক জিয়াউর রহমানের আদর্শ রাজনীতি করে আমার বাবা একজন গ্রাম সরকার ছিলেন। সেই দৃষ্টিকোণ থেকে যে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার জন্য তার স্ত্রীর সন্তানকে রেখে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ছিলেন, পাকিস্তান আর্মির বিরুদ্ধে উই রিবল বলে, সেই জিয়াউর রহমান কিন্তু এই জামাত ইসলামকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছেন। পাশাপাশি আমার নেত্রী, আপনার নেত্রী, আমরা বিএনপির ভাইরা এবং বোনেরা বলি আমার মা আপনার মা বেগম খালেদা জিয়া, বর্তমানে মরহুম, সেই বেগম খালেদা জিয়াও কিন্তু এই জামাত ইসলামকে সাথেই নিয়ে জোট গঠন করছিলেন। অতএব দুজন দেশপ্রেমী বিচক্ষণ নাগরিক কখনোই ভুল করতে পারে না। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় হয়তো জামাত ইসলাম পাকিস্তানের পক্ষ নিয়েছিল, কারণ সেই সময় দেশপ্রেমিক হিসেবে পাকিস্তানিরা, আমরা ছিলাম পাকিস্তানিরা ছিল পাকিস্তানি, অর্থাৎ আমাদের দেশ ছিল একটা। তো রাষ্ট্র টিকে রাখার জন্য জামাত ইসলাম ভূমিকা নিচ্ছে, জিয়াউর রহমান প্রতিবাদ করছে। হয়তো বাংলাদেশ স্বাধীন না হইলে জামাত ইসলাম হয়তো বাংলাদেশের না, সমস্ত পাকিস্তানের দেশপ্রেমিক নাগরিক, যেটা এখন আমরা হয়েছি স্বাধীন হওয়ার পরে। এই জিনিসটা বুঝতে হবে বিবেক থেকে, ইমান থেকে, ঠিক আছে? অতএব বাংলাদেশের শত্রু জামাত ইসলাম না, বাংলাদেশ শত্রু হচ্ছে রাজাকার খুনি মুজিবের দল আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ, শেখ মুজিব সে সময় পাশ করার পরেও পাকিস্তানি আর্মি দেশে ঢোকার সুযোগ দিছে জনগণ না জানাইয়া, শুধুমাত্র প্রধানমন্ত্রী হওয়ার লোভে। এদেশে মানুষ হত্যা করার, খুম করার, হত্যা করার, যুদ্ধে যে মানুষ হতাহত হয়েছে সব কিছু দায়ভার রাজাকার শেখ মুজিবের। অতএব যদি যুদ্ধ অবধি বিচার করতে হয়, রাজাকার খুনি মুজিবের বিচার করা হয়েছে প্রথম দায়িত্ব। তা আমি বলবো জামাতের ভাইরা তারেক জিয়ার নামে কিছু বলেন না, আর বিএনপির ভাইদেরকে বলবো জামাত নিয়ে এত কটূর না করে আমরা ঐক্যবদ্ধ হই আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিচার করার জন্য। এবং বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকের আমাদের বর্তমান সরকারের প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর সাহেব একটি স্ট্যাটাস দিয়েছেন, যে স্ট্যাটাসটির ভাষা ছিল এরকম: ফ্যাসিবাদের সময় আমরা যেরকম বিভিন্ন প্রকার প্রতিবাদ অব্যাহত রাখতাম, আর প্রতিবাদ অব্যাহত রাখলে তখন ফ্যাসিবাদের সেই সময়কার ফ্যাসিবাদী শেখ হাসিনা কিংবা তার বাহিনীরা থ্রেট করত যে মামলা, হামলা, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করা হবে এবং করত। আমি নুরুল হক নূর সাহেবের গতকালকের একটি স্ট্যাটাসে সেরকম একটি আভাস পেলাম। তিনি তার স্ট্যাটাসে হুমকি দিচ্ছেন যে এভাবে কেউ তার বিরুদ্ধে লেখালেখি করলে কিংবা আলোচনা চালিয়ে গেলে তিনি তাদের বিরুদ্ধে মামলা দিবেন কিংবা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবেন। আমার বিষয়টি গতকালকে দেখার পরে সারা রাত ভেবেছি যে হঠাৎ করে নুরুল হক নূর সাহেবের এরকম চরিত্রের পিছনে যাওয়ার কারণটা কি। আমি খুঁজে একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে মাত্র একটা মন্ত্রিত্বর জন্য আজকে তাকে থ্রেট দিতে হচ্ছে। তার পক্ষে যারা অবস্থান করেছে দীর্ঘ প্রায় 16 বছর পর্যন্ত, তার জন্য যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, মাঠে তার সাথে মিছিল মিটিং করেছে, সেই সহযোদ্ধাদের ফেসবুক পোস্ট এখন ভিপি নুরুল হক নূর সাহেব নিতে পারছেন না, মানে মেনে নিতে পারছেন না। কথায় কথায় হুমকি, কথায় কথায় মামলা হবে। তো একই আচরণই তো ফ্যাসিবাদী শেখ হাসিনা করেছিল। মামলা দিয়ে কি কাউকে কি দমিয়ে রাখা গিয়েছিল? গ্রেপ্তার করে কাউকে কি দমিয়ে রাখা গিয়েছিল? ইদানিং তার পেজে গেলে দেখবেন বেশ সরকারের কঠোর কিছু নীতি পেলেই উনি শেয়ার করে লিখে দেয় সঠিক সিদ্ধান্ত, এটাই কাজ। মানে সরকার ধরেন বলেছে যে অনলাইনে বিভিন্ন কিছু নিয়ন্ত্রণের জন্য পুলিশ থাকবে, যারা আপনার বিভিন্ন ধরনের অন্যায় কাজ দেখলে তাদেরকে অ্যারেস্ট করবে, বা এ ধরনের কিছু বিষয়কে মিন করে হয়তো কোনো একটা স্পেশাল সেল গঠন হচ্ছে। ভিপি নূর সেটা শেয়ার করে লিখবেন সঠিক সিদ্ধান্ত। মানে ওনার এখন মূল সমস্যাটা হচ্ছে ওনার বিরুদ্ধে সবাই কেন বলছেন এটা তার ভালো লাগছে না। নূর সাহেবকে আমি শ্রদ্ধার সাথে বলতে চাই, আপনার পক্ষে কারা লিখেছিল এবং কেন লিখেছিল সেটা অনুধাবন করলেই আপনি বুঝতে পারবেন কেন আপনার বিপক্ষে মানুষগুলো এখন লেখে, কেন আপনাকে তারা এইভাবে দেখতে চায় না। এর মূল কারণটা আপনি যদি রিয়েলাইজ করতে পারেন তাহলে আপনি এই রাজনীতিতে লম্বা সময় টিকে থাকবেন।
কিন্তু একটা মন্ত্রিত্ব আপনার দল আপনাকে ধ্বংস করে দিয়েছে। আপনি মনে মনে ভাবছেন তাহলে রাজনীতিতে কি করা উচিত? কিছুই না। একটা সিদ্ধান্ত যদি আপনি নিতে পারতেন, আজকের বিরোধী দলে থেকেও তো 6 জন, জামাতের বাইরেও তো যারা জামাতের সাথে নির্বাচন করেছে তারা কি সংসদে প্রতিনিধিত্ব করছে না? রাজনৈতিক দলও তাদের টিকে গিয়েছে। 6 জন 2 জন 1 জন করে অন্তত তারা যে এই বাংলাদেশে যদি আপনার রাজনীতির লম্বা সময়কে টিকিয়ে রাখতে চান তাহলে আপনার এই সব থ্রেড দিয়ে লাভ নেই। অন্য দলগুলো 6 জন এমপি পেয়েছে, আপনিও 3 জন পেতেন অন্তত। আপনি 10 জন মানুষ নির্বাচন করলে আপনি সহ হয়তো এমপি হতে পারতেন, মন্ত্রিত্ব পেতেন না, কিন্তু সংসদে জুলাইয়ের পক্ষে কথা বলতে পারতেন, সনদের পক্ষে কথা বলতে পারতেন, গণভোটের পক্ষে কথা বলতে পারতেন, পিআর পদ্ধতির পক্ষে কথা বলতে পারতেন। কিন্তু গত কয়েক বছরে আপনি কি সেই যে কথাগুলো বলেছেন সেগুলোর পক্ষে এখন কথা বলতে পারছেন না। এই যে পারছেন না, এটা আপনাকে ধ্বংস করে দিচ্ছে। আপনার কাছে আশেপাশে পুলিশ থাকবে, ভাই ব্রাদার থাকবে, প্রশাসনের অনেক সহযোগিতা থাকবে, সচিবালয়ে ঢোকেন, পকেটে হাত দিয়ে বের হন, জীবনে এই প্রথম অনেক বড় অর্জন। এ কারণে আপনার কাছে এখন থ্রেড দিতে ভালো লাগে, ফেসবুকে চটাং চটাং লিখতে ভালো লাগে, কিন্তু আপনার এই লেখা টেখা যে জনগণ পরোয়া করে না, এটা কি বোঝেন না? আমি ব্যক্তিগতভাবে আপনাকে শ্রদ্ধা কম করি? দেখলে এখনও শ্রদ্ধা করব, সালাম দিব, ভালোবাসা, স্নেহ, মমতা, কোনো কিছুর ঘাটতি নাই। কিন্তু আপনার বিপদে এই গণ অধিকার পরিষদকে যখন তালাক দেয় এবং তৎকালীন সময়ে এই গণ অধিকার পরিষদকে ধ্বংসের জন্য বহু মানুষ চেষ্টা করেছে, তার মধ্যে একটা হচ্ছে যাদের সাথে এখন জোট করেছেন এই বিএনপি। আমি যখন বিএনপি করতাম আপনার পক্ষে বহু কথা বলেছি, আমাকে বহু মানুষ ফোন দিয়ে বলতেন তুমি কেন নূরদেরকে উঠতে দিতে চাও? আপনি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আপনার দলটা ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে গিয়েছেন এবং ধ্বংস করাটাই যাদের উদ্দেশ্য ছিল তারা শুধু ওই একটা জায়গায় আপনাকে হেল্প করেছে, মন্ত্রিত্ব। ওই একটা মন্ত্রিত্ব আপনাকে ধ্বংস করেছে, আপনার দলকে ধ্বংস করেছে। আপনার দলের এখন মহাসচিবকে, সভাপতিকে, কার কোন স্ট্যাটাস, কে কোনটা ফেসবুকে পোস্ট করে, এর কোনো অস্তিত্ব এখন আর কিন্তু নেই। এটাই বাস্তবতা। মিল নেই, তাল নেই, এবং দাঁড়িয়ে থাকার সেই হিম্মত আজকে হারিয়ে ফেলেছেন। যাই হোক, আমি যে কথাটা উদ্দেশ্য করে আজকের কথা বলেছি সেটা হচ্ছে থ্রেড না দিয়ে মানুষের বাস্তবতা অনুভব করুন। থ্রেড দিয়ে লাভ নেই। কাকে ধরবেন? জুলাইয়ের এই 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে ওই মামলা হামলার ভয় দিয়ে লাভ নেই। এখন সবাই মুখ খুলে কথা বলছে, আন্দোলন করছে, মিছিল মিটিং করছে, দেশটাকে নিজের মনে করছে। এখন আর ওই আগের ডিজিটাল অ্যাক্ট আইন, অমুক আইন, তমুক আইন, এগুলা করে করে মানুষের মুখ বন্ধ করবেন, কোনো ফায়দা হবে না। বরং আপনি যে সভা, সেমিনার, সিম্পোজিয়াম, জাতির প্রত্যাশিত বিভিন্ন জায়গায়